এই দাবিতে আমাদের মিছিল চলছেই চলবে, এই দাবিতে আমাদের গণ অবস্থান চলছেই চলবে। ইনকিলাব জিন্দাবাদ, আন্তর্জাতিক নারী দিবস লাল কিলাম, আন্তর্জাতিক নারী দিবস জিন্দাবাদ, আন্তর্জাতিক নারী দিবস জিন্দাবাদ, আন্তর্জাতিক নারী দিবসে নারীরা নির্যাতিত হতে তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ব্যবস্থা করতে পারিনি, তাই দুঃখিত। কিন্তু নারীদের উপর যে ধরনের নির্যাতন যন্ত্রণা চলছে, এই রৌদ্রতাপ তার চেয়ে বেশি নয়। তাই আমি এখানে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে, এবং যারা আমাদের আলোচনা শুনছেন এই এলাকার ব্যবসায়ী বৃন্দ, পথচারী সকলকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আমরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গোটা রাজ্যেই বিভিন্ন জেলাতে আমরা এই কর্মসূচি পালন করব। গত 4 তারিখ থেকে শুরু হয়েছে, এটা আগামী 13ই মার্চ পর্যন্ত চলবে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে এই সবাই মিলিত হয়েছি। এই আন্তর্জাতিক নারী দিবসে যে আহ্বান, হিংসার রাজনীতি পরাস্ত করো, গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে রক্ষা করো, এই স্লোগান আজকে গোটা দেশে এবং রাজ্যের জন্য খুবই বাস্তব। আপনারা সবাই জানেন যে 1857 সালে আমেরিকায় বস্ত্র ও বয়ন মহিলা শিল্পীরা প্রথম আন্দোলন সংগঠিত করেছিলেন, যে 8 ঘন্টা কাজ যে দাবিতে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই শ্রমিক, মহিলা শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদেরও কাজ করতে হতো। তাই আন্দোলন করেছিলেন রুটির প্রশ্নে, রুজির প্রশ্নে 8 ঘন্টা এবং সম্মান অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে। এটা ছিল একটা ঐতিহাসিক আন্দোলন। সেই আন্দোলনের রেশ ধরেই গোটা পৃথিবী জুড়ে খণ্ড খণ্ড আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তী সময় 1907 সালে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক যে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়, এই সম্মেলনে বিশ্ববরণ্যে শ্রমিক নেত্রী ক্লারা জেটকিন একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন যে গোটা বিশ্ব জুড়ে নারীদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠিত করতে হবে।
1908 সালে আমরা দেখেছি যে ওইখানে যে বিভিন্নভাবে আন্দোলন সংগঠনগুলো চলছে, এই সম্মেলনের প্রস্তাবকে কেন্দ্র করে যে আমেরিকার দর্জি মহিলারা তারা সেখানে এই আন্দোলন সংগঠিত করে যে নারীদের ভোটাধিকার সেখানে দিতে হবে। এই দাবিটা শুনলে আজকের দিনে আমাদের কাছে মনে হবে নারীদের ভোটাধিকারের জন্য আবার লড়াই করতে হয়েছিল নাকি? হ্যাঁ বন্ধু, এটাই ছিল। পৃথিবীর মাত্র হাতে গোনা 2-4টা দেশে তখন নারীরা ভোট দিতে পারত। ভারতবর্ষ সহ ইউরোপ সহ বিশ্ব জুড়ে নারীদের ভোটাধিকার ছিল না। নারীরা ভোটাধিকারের দাবিতে সেখানে আন্দোলন সংগঠিত করে এবং 1909 সালে এইখানে আমরা দেখেছি যে নিউ ইয়র্কের এই শ্রমিকরা তারা সেখানে আন্দোলন করে একটা সভা অনুষ্ঠিত করে এই সভায় সিদ্ধান্ত গ্রহণ করে যে নারীদের ভোটাধিকারের জন্য আমরা বৎসরে কোনো একদিন আমরা একটা দিবস, দাবি দিবস পালন করব। 1910 সালে যে কোপেনহেগেনে ডেনমার্কে যে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়, ওই সম্মেলনে সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে নারীদের বছরে একটি দিন সেখানে তার ভোটাধিকার দাবি দিবস হিসাবে এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানে এই দিবস আন্দোলন সংগঠিত করা হবে গোটা বিশ্ব জুড়ে। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে 1910 সালে এই সম্মেলনের গৃহীত প্রস্তাবকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশের সেখানে মার্চ মাসের বিভিন্ন তারিখে এই আন্তর্জাতিক নারী দিবস সেখানে তারা পালন করে ব্যাজ, সভা, বিক্ষোভ, সমাবেশের মাধ্যমে। পরবর্তী সময়ে আমরা অবশেষে দেখলাম যে 1914 সালে ইউরোপের দেশগুলো মার্চ মাসের 8 তারিখ সেখানে আন্তর্জাতিক নারী দিবস প্রতিপালন করে এবং পরবর্তী সময় যে রাষ্ট্রসংঘ এটাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এভাবে করেই নারীরা যে অবহেলিত, বঞ্চিত, সেখানে যে শতকের পর শতক, এটা আজকে অনেকে আমরা জানি না। আমাদের এখানে নেতৃত্বরা আছেন, আলোচনা করবেন। আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আমি একটাই শপথ নেওয়ার জন্য এইখানে উপস্থিত যারা নারীরা আছেন এবং যারা চলাফেরা করছেন পথচারী, সকলের কাছে একটাই আহ্বান রাখবো, না বন্ধু, না আর আমরা সহ্য করব না যন্ত্রণা, নির্যাতন। আমরা চাই আগামী 2024 সালে ভারতবর্ষে যে লোকসভা নির্বাচন হবে, ওই কর্পোরেট পদলেহনকারী এবং জনস্বার্থ বিরোধী মোদী সরকারকে এই ভারতবর্ষ থেকে বিদায় করার জন্য আমরা নারীরা সামনের সারিতে দাঁড়িয়ে আমরা লড়াই সংগ্রাম করব। এই শপথ হোক আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে। এই আহ্বান রেখে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা। পুরুষ যদি আমাদের পাশে না থাকে তাহলে এই লড়াইয়ে আমরা জিততে পারবো না। তার জন্য পুরুষ বন্ধুদেরও আমাদের অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আন্তর্জাতিক নারী দিবস হয়তো তারিখ হিসেবে আজকে নয়, পরশুদিন। কী কারণে আমরা 2 দিন আগে করছি সেটা ঝর্ণা দাস বলেছেন আপনাদের সামনে। এখন এই যে একটু আগে স্বপ্নদত্ত বললেন আপনাদের সামনে, আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে উনি বলেছেন যে প্রথম যে আন্দোলন শুরু হয় নিউ ইয়র্ক শহরে, তারা 8 ঘন্টা কাজের দাবি যেমন ছিল তেমনি ছিল সমান কাজের সমান মজুরি। এই 8 ঘন্টা কাজের দাবি আজকে সারা দেশে, আমাদের সারা দেশে উপেক্ষিত।
যখন শ্রমিক আইন ছিল তখন খানিকটা হলো সমান মজুরি আমরা রূপায়ণ হতে দেখেছি গোটা দেশে, কিন্তু শ্রম কোড চালু হওয়ার পর পুরো চলে গেছে সেটা মালিকের পক্ষে, শ্রমিকের পক্ষে কোনো সুবিধা সেখানে দেওয়া হয়নি। যার জন্য আমরা প্রত্যেকটা সভাতে আমরা এই প্রশ্নটা উত্থাপন করছি। শ্রম কোড চালু হওয়ার ফলে সমান কাজের সমান মজুরি এই যে বিষয়টা, সেটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সবখানে অবহেলিত হচ্ছে এই দাবিটা। এটা নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করছি। বামফ্রন্ট সরকার সমান কাজের সমান মজুরি এই আইন চালু করেছিল, কিন্তু এখন সেটা সর্বত্র আমাদের রাজ্যে ভুলণ্ঠিত। 14 সালের পর এই গোটা দেশে শ্রম আইন যেমন ব্যাহত হয়েছিল বাস্তবায়ন করতে, এখন সেটা একেবারে নিচের দিকে চলে এসছে, কারণ শ্রম কোড চালু হওয়ার ফলে। সুতরাং নারী দিবসে নারী পুরুষের সমান কাজের সমান মজুরি দাবির প্রেক্ষিতে আমরা বলবো এটা যত তাড়াতাড়ি সম্ভব এই শ্রম কোড বাতিল করতে হবে, এবং তাতে সবচেয়ে বেশি লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে আমাদের সাধারণ গরিব শ্রমজীবী নারীরা। আরেকটি দাবি সমান অধিকারের কথা আপনারা শুনেছেন, কমরেড রমা দাস বলবেন, বিস্তৃতভাবে বলবেন। এই সমান কাজের সমান মজুরি আমরা যতদিন বাস্তবায়ন না করতে পারি ততদিন পর্যন্ত আমরা আমাদের শ্রমজীবী নারীদেরকে আমরা মূল স্রোতে কখনোই আনতে পারবো না, তারা সবসময় আরো পশ্চাৎপদ হয়ে থাকবেন। আমাদের যে প্রকল্প কর্মী আছে, ICDS, মিড ডে মিল, আশাকর্মী, সার্বিক সাক্ষরতা অভিযান, যদিও এটা আমরা করছি না, এটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে করছে, এই প্রকল্প কর্মীরা আজকে সবচাইতে বেশি নির্যাতনের শিকার এবং মজুরি, প্রাপ্য মজুরি থেকে তারা প্রতি মুহূর্তে বঞ্চিত হচ্ছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে সংসদে। 24-এর লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে, এটাই আমরা মনে প্রাণে চাইছি, এবং সরকার পরিবর্তন হওয়ার পর পূর্ণাঙ্গ বাজেট সেখানে পেশ করা হবে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে তাতে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম সমস্ত প্রকল্প কর্মীদের টাকা, যেটা আগে বরাদ্দ হতো বেশি, সেটাকে ছাঁটাই করা হয়েছে। ICDS এর 300 কোটি টাকা বাদ দিয়ে দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন বাজেটে। আশা, মিড ডে মিল, সর্বত্র বাজেটের বরাদ্দ অনেকাংশ কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমরা কি আশা করতে পারি আবার যদি RSS পরিচালিত ভারতীয় জনতা পার্টি দিল্লির মসনদে বসে, তাহলে এই বাজেটে আমরা আগামী বাজেটে, পূর্ণাঙ্গ বাজেটে আমরা প্রকল্প কর্মীদের উন্নয়নের স্বার্থে আরও অনেক বেশি টাকা বরাদ্দ আশা করব? কখনোই না। কারণ এই সরকার, ক্যান্ডিডেট সরকার RSS, তারা কখনোই চায় না মেয়েরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হোক, স্বাবলম্বী হোক। তারা অনুসরণ করে মনুসংহিতা, যেখানে প্রতিটি শ্লোকে নারীকে হেয় করা হয়েছে, কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে নারীদেরকে। তারা সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, নাগরিক অধিকার মানে না। সুতরাং আগামী দিনে নারীদের কথা ভেবে নতুন বাজেটে, পূর্ণাঙ্গ বাজেটে আমাদের নারী উন্নয়ন প্রকল্পে, শিশু উন্নয়ন প্রকল্পে টাকা আরও বেশি বরাদ্দ হবে, আমরা এটা কখনোই আশা করি না। গত 10 বছর ধরে প্রতিটি বাজেটে, 2টো বাজেট বলে এসছে, 2টো বাজেটে টাকা কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি করে নারী উন্নয়ন হবে, নারীর অধিকার প্রতিষ্ঠা হবে? নারীর অধিকার মানেই তো মানবাধিকার। সে ভিয়েনাতে আন্তর্জাতিক সম্মেলনে 1993 সালে বলা হয়েছিল নারীর অধিকার মানেই মানবাধিকার। নারী যদি সত্যি সত্যি মানবাধিকার পান, তার যদি অধিকার সর্বত্র সুরক্ষিত থাকে, তাহলে মানবাধিকার আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে। মানবাধিকার প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনের এই বিষয়ে কোনো তৎপরতা আমরা দেখি না। তাহলে কি এইভাবে নারী নির্যাতন হতো? ওই হাতরাস, ওই কাটোয়া, ওই উন্নাও, ওই ঋষিকেশে এক রিসেপশনিস্ট হোটেলে তাদের ইচ্ছা মতো
সে সেখানে দেহ ব্যবসায় নামেনি বলে তাকে জলে ডুবিয়ে হত্যা করা হয়েছে অঙ্কিতা শর্মাকে। উন্নয়নের বিধায়ক সরাসরি কন্যা শিশুর যৌন নির্যাতন এবং তাকে হত্যা করা যুক্ত, সে আজকে কারাগারে আছে। এই যে নাবালিকা কুস্তিগীরদের আক্রমণ করলো, যৌন নির্যাতন করলো, কে করলো, তার সঙ্গে কে যুক্ত? কুস্তিগীর ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ, উনি বিজেপির একজন সাংসদ। কোনো বিচার হয়নি। যারা অভিযুক্ত তাদের দেখা হচ্ছে রাজনৈতিক পরিচয় কি, তাদের ধর্ম কি, তাদের বর্ণ কি, তারা দলিত না আদিবাসী না বিজেপি না অন্য বিরোধী দল, নাকি হিন্দু ধর্ম না মুসলিম খ্রিস্টান ধর্ম, এইভাবে বিচার করা হচ্ছে। ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে সেখানে বিচার করা হয়। যদি বিরোধী দলের সদস্য এসব কাণ্ডে যুক্ত থাকে তাহলে সেখানে বিচার হবে, শাস্তি পাবে অভিযুক্ত। কিন্তু শাসক দলের ঘনিষ্ঠ হলে তাহলে তাকে রেহাই দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের এখন গণতান্ত্রিক অধিকার। প্রতি মুহূর্তে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, নাগরিক অধিকার রক্ষিত হচ্ছে এবং তার চরমতম শিকার আমাদের গোটা দেশের নারীরা। দেখছেন তো প্রকল্প কর্মীদের, দূরে যেতে হবে না। আমাদের রাজ্যে কি হচ্ছে, প্রতিটা ICTS কেন্দ্রে, প্রতিটা আশাকর্মীর সাবসেন্টারে, প্রতিটি স্কুলে মিড ডে মিল কর্মীরা সারাক্ষণ আতঙ্কিত হয়ে থাকে। এই বুঝি আমার নামে কোনো অভিযোগ এলো? 500-র উপর মিড ডে মিল কর্মী ছাঁটাই হয়েছে, একটি কাগজ পর্যন্ত ওদের হাতে তুলে দেওয়া হয়নি। যদি ওরা আদালতে চলে যায়, আদালতের দ্বারস্থ হয়, তাহলে তো ওরা ন্যায় বিচার পাবে। একটি মিড ডে মিল কর্মীকেও তারা কাগজ হাতে ধরাতে পারেনি, কোনো কারণ দর্শাতে পারেনি কি কারণে তাদেরকে ছাঁটাই করা হয়েছে। প্রকল্প কর্মীর উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হয়নি, কাটছাট করা হয়েছে অসংখ্য টাকা। আর আমাদের রাজ্যে সমস্ত কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তাদেরকে হয়রানি করে হচ্ছে। অথচ গোটা দেশে আপনারা দেখুন, এই প্রকল্প কর্মীরা আগুন জ্বালিয়ে দিচ্ছে। হরিয়ানাতে, বিহারে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাটে ওই নরেন্দ্র মোদী রাজ্যে অঙ্গনাদি কর্মী সহায়িকারা সুপ্রিম কোর্ট থেকে গ্র্যাচুইটি আদায় করেছে। অনেক জায়গায় সেই গ্র্যাচুইটি পাচ্ছে। আমাদের রাজ্যে এখনো পেনশন যারা যাচ্ছে প্রকল্প কর্মী, ICDS এর কর্মী সহায়িকারা, তাদেরকে গ্র্যাচুইটি দেওয়া হচ্ছে না। আমরা বারবার যাচ্ছি সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে, মুখ ফিরিয়ে রাখছে। একটি কথা তারা উচ্চারণ করার মতো তাদের ক্ষমতা নেই। কি করবে? যেমন নীতি তেমনই তো তাদের উপদেশ আদেশ মানতে হবে। সুতরাং এই প্রকল্প কর্মী যদি আমরা যদি এই প্রকল্প করি, নারী উন্নয়নের, শিশু উন্নয়নের এই প্রকল্প কর্মী যদি আমরা রাখতে চাই, প্রকল্প যদি রাখতে চাই, তাহলে তার টাকা যেভাবে বরাদ্দ করা দরকার সেইভাবে টাকা বরাদ্দ করতে হবে। না হলে কিন্তু মুখ থুবড়ে পড়বে। এবং বিজেপির উদ্দেশ্যই হচ্ছে সমস্ত প্রকল্প বেসরকারিকরণ করে দেওয়া। আসামে শুরু করেছিল মিড ডে মিল কর্মসূচিকে, তারা একটি ব্যবসায়ী অক্ষয় কুমার ফাউন্ডেশনের হাতে তুলে দিয়েছিল। তারপর আসামের মিড ডে মিল কর্মীরা আগুন জ্বালিয়েছে, সেখানে বাধ্য হয়েছে আসাম সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে। আমরা কেন পারবো না? ত্রিপুরাতে প্রকল্প কর্মীদের উপর যেইভাবে আক্রমণ এসছে, আমরা কেন তাকে প্রতিহত করতে পারছি না? তাকে প্রতিহত করতে হবে। তাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে হবে, রুখে দাঁড়াতে হবে। তার জন্য দিদিরা, বোনেরা, বন্ধুরা, আপনাদের কাছে আহ্বান, আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন। আপনারা যদি ঘর থেকে বেরিয়ে না আসেন, সাহস সঞ্চয় করে ডু অর ডাই, হয় আমি করবো নয় মরবো, এই দৃষ্টিভঙ্গি না নিয়ে যদি আপনারা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে না পারেন, তাহলে আপনাদের জয় হবে না। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। ওই হরিয়ানাকে, ওই গুজরাটকে, ওই বিহারকে, ওই মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রকে দেখে আমাদের কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতে হবে। গণতান্ত্রিক নারী সমিতির কাছে আমাদের আহ্বান, আপনাদের সংগঠনে অনেক প্রকল্প কর্মীরা আছে, তারা শ্রমজীবী নারী সমন্বয় কমিটিও করে, গণতান্ত্রিক নারী সমিতিও করে। তাদেরকে উদ্দীপ্ত করুন রাস্তায় বেরিয়ে CI2 লাল ঝান্ডা ধরে এই লড়াইয়ে সামিল হতে।
তাদেরকে যদি আমরা উদ্দীপ্ত করতে না পারি তাহলে কিন্তু আমাদের প্রকল্প কর্মীরা হারিয়ে যাবে, লড়াইয়ের পথ থেকে তারা হারিয়ে যাবে, তারা অগ্রণী ভূমিকা নিতে পারবে না। হিংসার বিরুদ্ধে আজকে স্লোগান তুলেছেন আপনারা, নারী হিংসা বন্ধ করতে হবে। আমি শুরুই করেছিলাম নারী হিংসার বিরুদ্ধে কথা বলে। আজকে সুভাষিনী আলীর একটা বক্তৃতা বেরিয়েছে ডেইলি দেশের কথায়, আপনারা একটু পড়বেন। তার যে অন্তর্নিহিত ভাব বক্তব্য সেটা হচ্ছে নারীদের উপর হিংসা ইচ্ছাকৃতভাবে নামিয়ে আনা হচ্ছে। আমরা এটা অবিলম্বে বন্ধ করতে চাই। জাতীয় মহিলা কমিশন, রাজ্যে রাজ্যে মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে তার বিরুদ্ধেও আমাদের যেতে হবে। না হলে কিন্তু আমরা নারীদেরকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারবো না। যদি রক্ষা করতে আমরা পারি তাহলেই কিন্তু তারা আমাদের সঙ্গে আসবে, না হলে আসবে না। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আমাদের প্রধান বক্তা আছেন। আপনাদের সবাইকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আন্তর্জাতিক নারী দিবস জিন্দাবাদ। আন্তর্জাতিক নারী সমিতি এবং শ্রমজীবী মহিলার সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে আমরা এখানে মিছিল সমাবেশে মিলিত হয়েছি। 8 তারিখ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস অথবা বিশ্ব নারী দিবস, কিন্তু এবছর 8ই মার্চ আমাদের হিন্দু ধর্মাবলম্বী মায়েদের কাছে একটা বিশেষ দিন, শিবরাত্রি। সেই জন্যই আমরা 2 দিন আগে এই কর্মসূচিটা প্রতিপালন করছি। আপনারা ব্যানারে আমাদের স্লোগান দেখছেন, হিংসার রাজনীতিটাকে পরাস্ত করতে হবে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে শক্তিশালী করতে হবে। এই দুটো মূল স্লোগানের সঙ্গে এই রাজ্যের বা সারা দেশের শ্রমজীবী নারী যারা অঙ্গনাদি কর্মী, যারা মিড ডে মিল ওয়ার্কার, যারা আশা কর্মী অথবা আরও বিভিন্ন ক্ষেত্রে যারা শ্রম বিনিময়ের বদলে সামান্য মাত্র পয়সা রোজগার করেন, সেই শ্রমজীবী নারীদের যে মূল দাবি, তাদের অধিকার, তাদের মজুরি, তাদের ছাঁটাই বন্ধ করা, তাদের ছুটি এবং তাদের উপরে সামাজিক এবং রাজনৈতিক যে চাপ সেটাকে বন্ধ করা, এই স্লোগানগুলো আজকের দিনে আমরা মূল দুটো স্লোগানের সঙ্গে যুক্ত করেছি। তো আজকে এখানে আমি দীর্ঘ আলোচনা করব না, কারণ কাঠফাটা রোদের মধ্যে আপনারা প্যারাডাইস চৌমুহনী থেকে মিছিল করে এখানে আপনারা বসে আছেন। আর আমার আগে 2 জন বক্তা, আমাদের সংগঠনের রাজ্য সম্পাদিকা এবং শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির রাজ্য কনভেনার আহ্বায়িকা, যিনি আমাদের সমাবেশের অন্যতম বক্তা, প্রধান বক্তা, তারা আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট এবং শ্রমজীবী নারীদের বর্তমান যে সংকটজনক জীবনযাত্রা যন্ত্রণা সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি বলবো যে আজকে ভারতবর্ষে আমরা কেউ ভালো নেই। গোটা দেশের কি শ্রমজীবী নারী, কি সাধারণ অংশের নারী, কি যুবক, কি শিক্ষক, শ্রমিক, কর্মচারী অথবা খেটে খাওয়া মানুষ অথবা পশ্চাৎপদ জাতি, উপজাতি, আদিবাসী, দলিত এবং পিছিয়ে বর্গের মানুষ, আমরা কেউ ভালো নেই। আমরা আমাদের ভারতবর্ষে ভালো নেই। ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ
হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ অথবা অন্য বর্গের মানুষের মধ্যে যে বিভাজনের রাজনীতি চলছে, যে হিংসার রাজনীতি চলছে, তাতে করে গোটা দেশ আজকে হিংসার রাজনীতির আবহে আবর্তে ঘুরপাক খাচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে ওই 2014 সালে কেন্দ্রে বিজেপি নেতৃত্বে যে সরকার ক্ষমতাসীন হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যেই সরকারটার প্রধান নিয়ন্ত্রক শক্তি হচ্ছে আরএসএস। তাদের কার্যকলাপে, তাদের কর্মসূচির অন্যতম অঙ্গ হিসাবে আজকে গোটা দেশ জুড়ে ধর্মীয় মেরুকরণ, মানুষে মানুষে বিভেদের প্রাচীর, জাত পাত ধর্ম বর্ণ বিভাজনে মানুষকে বিভাজিত করা, সেই সঙ্গে গরিব মানুষের স্বার্থের পরিপন্থী প্রতিটি সিদ্ধান্ত নেওয়া, এগুলো হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের কর্মসূচি। এই সরকার দিল্লির ক্ষমতায় আসার আগে আমার মা বোনদের আমি স্মরণ করিয়ে দিতে চাই, আবারও একটা লোকসভা নির্বাচনের সম্মুখীন আমরা হয়েছি। 2024 সালে যে কোনো সময়ে, হয়তো অল্প কিছু দিনের মধ্যেই দেশের সাধারণ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষিত হতে হবে। এটাই সাংবিধানিক পদ্ধতি, নিয়ম এবং নির্দিষ্ট সময়। আজকে আমরা কি আলোচনা করতে চাইছি? আমরা আলোচনা করতে চাইছি 2014 সাল থেকে 2019 থেকে 2024 এই 10 বৎসর সময়ের মধ্যে এই সরকার, কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশের মানুষের সঙ্গে প্রতারণা রাজনীতি করেছে, বিশ্বাসঘাতকতা রাজনীতি করেছে। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, 2014 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেশের বিজেপি দল এবং বিজেপির তাবড় নেতারা, বর্তমান প্রধানমন্ত্রী সহ সমস্ত নেতৃত্ব গোটা দেশ জুড়ে প্রচার করেছিল, বিজেপি সরকার ক্ষমতায় আসলে পরে দেশ নূতন দিশা পাবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান এবং নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এরা দেবে, এই প্রতিশ্রুতি দিয়েছিল। এরা ঘোষণা করেছিল কৃষকদের স্বার্থ রক্ষা করবে, কৃষকরা ফসলের ন্যায্য মজুরি পাবে, কৃষকদের জন্য কোঅপারেটিভ সিস্টেম করা হবে, কৃষকদের মাসিক তাদেরকে মাসোহারার ব্যবস্থা করবে, কৃষি ঋণ, বীজ, ধান অথবা সার এগুলো বিনামূল্যে সরকার থেকে দেওয়া হবে, কৃষকদের ফসল সরকার ন্যায্য মূল্যে কিনে নেবে। বেকার যুবকদের প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি হবে। আর আমাদের মায়েদের সামনে লোভনীয় প্রস্তাব ছিল, প্রতিশ্রুতি ছিল, নারী সংরক্ষণ বিল পাশ করা হবে, নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত রকম আইন প্রণয়ন করবে, দেশের শিশু মৃত্যুর হার কমাবে, নারীর অপুষ্টি, শিশুর অপুষ্টি রোধ করতে তারা আরো ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে, অঙ্গনাদি কেন্দ্রগুলোকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে এসে পুষ্টিকর খাদ্য শিশুদের জন্য, বাচ্চাদের জন্য সরবরাহ করা হবে। এরা দেশের মানুষকে আরো হাজারো প্রতিশ্রুতি, লোভনীয় প্রতিশ্রুতি দিয়েছিল। আর আজকে 10 বছর শেষ হতে চলল 2024। এই এলাকার সজ্জন মণ্ডলী যারা আছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, এই 10 বছরে কেন্দ্রের বিজেপি সরকার কোন প্রতিশ্রুতিটা তারা রক্ষা করেছেন? কোন প্রতিশ্রুতি রক্ষা করেনি। না কেন্দ্রের বিজেপি সরকার
না আমাদের রাজ্যে ছোট ইঞ্জিনের বিজেপি নেতৃত্বে ছোট ইঞ্জিনের সরকার। ওরা বলেছিল দিল্লিতে বিজেপি সরকার, রাজ্য যদি বিজেপি সরকার হয় 2018 সালে ডাবল ইঞ্জিনের গোটা দেশটা গড়গড়িয়ে চলবে, উন্নয়ন দ্রুত হবে, অগ্রগতি বিকশিত হবে, সারা দেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু আমরা কি দেখছি, ওই দিল্লির সরকারটা যেরকম জনস্বার্থ বিরোধী, গরিব মানুষের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত একটার পর একটা সিদ্ধান্ত নিয়ে চলেছে, দিল্লিতে বসে দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে, সেই রকম আমাদের রাজ্যেও বিজেপি সরকারটা এই রাজ্যের মানুষকে আজকে ভয়ঙ্কর দুর্দশার মধ্যে নিয়ে এসেছে। আমি আমার ব্যবসায়ী বন্ধুদের কাছে জিজ্ঞাসা, আপনাদের ব্যবসা বাণিজ্য অথবা বাজার কিরকম চলছে? আপনারা মিলিয়ে দেখুন, বিগত দিনে যে সরকার ছিল রাজ্যে বামফ্রন্ট সরকার, সেই সরকার এর পর থেকে 18 সাল থেকে আজকে পর্যন্ত 6 বছর সময় অতিক্রম হতে চলেছে। এই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য বিক্রি অথবা মানুষের চাহিদা বা পয়সা, তাতে করে কি হচ্ছে? মানুষের হাতে পয়সা নাই। গ্রামীণ প্রকল্প, কর্মসংস্থান প্রকল্প, রেগা প্রকল্পে ক্রমে কেন্দ্রীয় সরকার তার বরাদ্দ কমিয়ে দিচ্ছে, কাটছাঁট করছে, ফলে রেগার হাজিরা কমছে, মজুরি কমছে, শ্রম দিবস কমছে। আর আমাদের রাজ্যে তো ভয়ঙ্কর চেহারা, কোনো ব্লকে মাসে 5-6 দিন মাত্র রেগার কাজ হয়। কেউ যদি চ্যালেঞ্জ করেন, তাহলে যারা রেগার শ্রমিক আছেন তাদেরকে জিজ্ঞেস করুন যে 18 সালে ভোটের আগে তোমরা বলেছিলে রেগার মজুরি 350 টাকা হবে, বছরে 200 দিনের কাজ হবে। আমার মা বোনরা অনেকে বিভ্রান্ত হয়েছিলেন 2000 টাকা সামাজিক সুরক্ষা ভাতা পাবেন। আমার বেকার বন্ধুরা বিভ্রান্ত হয়েছিলেন যে বামফ্রন্ট সরকার চাকরি দিতে পারেনি, বিজেপি আসলে আমাদের চাকরি হবে। অনেকে অনেক রকম স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই সব স্বপ্ন আজকে চুরমার হয়ে গেছে। 4,32,000 মানুষকে বামফ্রন্ট সরকার সামাজিক সুরক্ষা ভাতা দিত, আর আজকে সেই ভাতার তালিকা থেকে প্রায় 60,000 লোকের নাম কেটে দিয়ে সেই ভাতাও আজকে অনিয়মিত। ওরা বলেছে 2000 টাকা করেছি। আমরা গ্রাম এলাকায়, শহরতলি এলাকায় বিভিন্ন জায়গায় যখন যাই, মেয়েদের সঙ্গে মায়েদের সঙ্গে যখন কথা বলে না ভাতা অনিয়মিত, তারপরে টাকা ঠিক মতো পাই না। রেগার মজুরি, তোলাবাজি চলছে রেগার মজুরিতে। রেশনিং ব্যবস্থা, খাদ্যর আজকে চরম সংকট। সাধারণ গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা, সেই রেশনিং ব্যবস্থাটা পর্যন্ত আজকে ভেঙে পড়ার মুখে, ভঙ্গুর দশা। এই রকম অবস্থার মধ্যে দেশের কোটি কোটি যুবক উদ্ভ্রান্তের মতো রাস্তায় ঘুরছে। আর নারীদের ইজ্জত সম্মান ভারতবর্ষে আছে বলে আমরা মনে করি না। গোটা দেশে নারীদের ইজ্জত সম্মান আজ ধুলায় লুণ্ঠিত। আমার আগে কমরেড পাঞ্জালি ভট্টাচার্য বলছিলেন, কাটোয়া, উন্নাও অথবা দেশের বিভিন্ন জায়গায়, হাতরাস, বিভিন্ন জায়গায়, উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ অথবা রাজস্থান, ছত্তিশগড়, পশ্চিমবাংলা, গোটা দেশে নারীদের উপর আজকে যে পাশবিক অত্যাচার চলছে, নির্যাতন চলছে, ভয়ঙ্কর ঘটনা। আমি কেন দূরের রাজ্যের দিকে তাকাবো? আমার রাজ্য ত্রিপুরা 2018 সাল থেকে আজকে পর্যন্ত শত শত নারীর ইজ্জত সম্মান বিপন্ন হবার ঘটনা ঘটে চলেছে। গত পরশু দিনও
একটা ধর্মনগরে একটা নাবালিকা কন্যা সন্তানের উপর আক্রমণ অত্যাচার হয়েছে, আর শুনলে আশ্চর্য হতে হয়, লজ্জায় মাথা নত হয়ে যায়। এই সমস্ত নারী নির্যাতনের ঘটনাগুলোর সঙ্গে বিজেপি দলের নেতা, মণ্ডলের সভাপতি, পৃষ্ঠা প্রমুখ অথবা হুমরা চুমরা স্থানীয় নেতারা বহুলাংশেই জড়িত। আমরা থানায় গেলে পুলিশ কেস নেয় না, কেস নিলেও আসামির বিরুদ্ধে এমন ধারা প্রয়োগ করে যেই ধারাগুলোতে আসামির শাস্তি না পেয়ে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। গোটা রাজ্যে একটা নেশার রাজত্ব তৈরি হয়েছে, নেশা কারবারিদের রমরমা ব্যবস্থা। আপনি ডাল তেল লবণ কাপড় চোপড়ের ব্যবসা যদি দুর্বল হয়, নেশার ব্যবসা কিন্তু দুর্বল হচ্ছে না। রাত্রি 1টা-1:30টার সময় দেখবেন আপনি ওই মদের দোকানগুলিতে বিশাল লম্বা লাইন। নাবালক ছেলেরা, ছোট কম বয়সী ছেলেরা পর্যন্ত সেখানে নেশার মদের দোকানের সামনে লাইন করে দিচ্ছে। আইন শৃঙ্খলা, ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কোনো শব্দ নেই। প্রতিদিন চুরি, ডাকাতি, রাহাজানি, আত্মহত্যা, খুন, রাজ্যে একটা অরাজকতা রাজত্ব চলছে। আর ওই মসনদে বসে মাননীয় ডক্টর মানিক সাহারা বলছেন এই রাজ্যে নাকি সুশাসনের রাজত্ব কায়েম হয়েছে। কিসের সুশাসন? যেই রাজ্যে মায়ের ইজ্জত রক্ষা করো বিপন্ন হয় প্রতিদিন, যেই রাজ্যে ছেলেরা মদের নেশায় মা বাবার বুকে ছুরি ধরে, যেই রাজ্যে প্রতিদিন ফাঁসি কাস্টে ঝুলে, যেই রাজ্যে প্রতিদিন খুন হয়, আত্মহত্যার ঘটনা, যেই রাজ্যে শহরটা, গ্রামটা একটা আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে, আতঙ্কের গ্রামীণ পরিবেশ, সেই রাজ্যে কিসের সুশাসন? প্রশ্ন জাগে না মনে? মহিলাদের বিভ্রান্ত করছে সেলফ হেল্প গ্রুপ, বন্ধন ব্যাংকের এককালীন লোন, অথবা নানা ধরনের নাম দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে দলীয় প্রকল্প করে তারা আজকে নানান জায়গায় সেগুলো প্রচার করছে। বিজেপির নেতা মন্ত্রীরা যাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী, তার গুণগান গাইছেন, বিজেপি দলের সাফল্য প্রচার করছেন, অথচ টাকাটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। আমার আপনার টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে ওরা আজকে রাজনীতি করছে। তাদের অন্যতম কর্মসূচি কি? দেশের বৃহৎ পুঁজিপতি আদানি আম্বানিদের মতো করোড়পতি, তাদের সম্পদকে পাহাড় থেকে পর্বতে পরিণত করা, আর গরিব মানুষের পেটে লাথি মারা, গরিব মানুষকে আরো বেশি গরিব করা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি দলের নীতি। সেই সঙ্গে ধর্মীয় মেরুকরণ, জাতপাত, আমি আগে একবার বলেছি কথাটা, হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো, খ্রিস্টান বৌদ্ধ অন্য অংশের মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করা। রাম মন্দির প্রতিষ্ঠা করলো, আপনারা দেখেছেন গোটা দেশে তারা একটা প্রচার নিয়ে গেল। আমাদের রাজ্যেও কিছু লোক আছেন হুতাশে নাচেন রাম মন্দির উদ্বোধনের দিন, সারা রাজ্যে দিয়া জ্বালাও, কীর্তন ভজন করো, নানা কিছু, শুধু অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন, রামের নাকি প্রাণ প্রতিষ্ঠা। তা আমি প্রশ্ন করি, ওই দিনে 22শে জানুয়ারি রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, তাহলে এতদিন কি রাম প্রাণহীন ছিলেন? এতদিন রাম প্রাণহীন ছিলেন? যে রামকে আমরা পূজা করতাম, পূজা করেন বা সাধারণ মানুষ যাকে শ্রদ্ধা করে রামের নামে কীর্তন করে, তাহলে প্রাণহীন একটা দেবতার নামে এতদিন পূজা হয়েছে, আর এখন 22শে জানুয়ারি বিজেপি ঘটা করে রাম মন্দির প্রতিষ্ঠা করলো। এখন যারা আমার মায়ের ইজ্জত কেড়ে নেয়, যারা আমার শিশু সন্তানের ইজ্জত কেড়ে নেয়,
তাদের বিরুদ্ধে যেমন আমাদের লড়াই থাকবে, তেমনি লড়াই থাকবে বিজেপির মতো একটা দল যারা অনৈতিক রাজনীতি করে মানুষকে আজকে সর্বনাশ করছে, মানুষের রাজ্যের সর্বনাশ করছে, দেশের সর্বনাশ করছে। সারা দেশে সমস্ত বড় বড় দুর্বৃত্তের নেতারা, রাম রহিম শুধু না, ওই পাঞ্জালি বলছিল ব্রিজভূষণ শরণ সিং, তিনি একজন বিজেপি সাংসদ, তিনি কুস্তিগির সমিতির চেয়ারম্যান নাকি একটা পদে আছেন। এখন তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয় না, বহিষ্কার করা হয় কাদের? যারা পার্লামেন্টে তাদের বিরুদ্ধে কথা বলবে সেই সাংসদদের একসঙ্গে 146 জন সাংসদকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হলো। তো কমরেড, আমি আলোচনার শেষের পার্টে বলবো, ঘরে বসে থাকার সময় নেই। আজকে আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি যদি লড়াইয়ের ময়দানে সামিল না হন, আপনি যদি আপনার অধিকার মর্যাদা সম্পর্কে সচেতন না হন, আর ওই দুর্বৃত্ত সরকারটাকে যদি দিল্লি থেকে আমরা হটাতে না পারি, তাহলে রাজ্যের দুর্বৃত্তপনা আরো বেড়ে যাবে। কারণ ইঞ্জিন দুটো একই সঙ্গে যুক্ত, দিল্লির বড় ইঞ্জিন, রাজ্যের ছোট ইঞ্জিন। সুতরাং আন্তর্জাতিক নারী দিবসে আজকে আমাদের শপথ নিতে হবে। কিসের ভয়? আমরা কি লড়াই করবো ভিখারি রাঘবে? এই রাজ্যের নারীরা কি অতীতে বহু কঠিন সংগ্রামের পরীক্ষা দিয়েছেন? তো আজকের দিনে যে পরিস্থিতি, তার বিরুদ্ধে মোকাবেলা করাটা আমাদের পক্ষে কঠিন নয়। সাহস করে ভরসা নিয়ে লড়াইয়ের ময়দানে উত্তীর্ণ হতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিটি অন্যায়, অবিচার, অত্যাচারের মুখোমুখি জবাব দিতে হবে। তাহলে পরেই মানুষের মধ্যে ঐক্য, সংহতি এবং সংঘবদ্ধতা শক্তি বাড়বে। সেই জন্যই আন্তর্জাতিক নারী দিবসে আমরা স্লোগান তুলেছি, হিংসা রাজনীতিকে পরাস্ত করো। হিংসার বিরুদ্ধে দেশ জুড়ে যে হিংসা রাজনীতি চলছে তাকে পরাস্ত করো, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও। ভোট দিতে দেয় না ওরা। 18 সালের পর থেকে এই রাজ্যে কোনো মানুষ সুস্থ স্বাভাবিকভাবে তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেননি। একবার রুখে দাঁড়াও, একবার রুখে দাঁড়ান আপনারা। দেখুন কে আপনার ভোট কেড়ে নিতে চায়, কোন দুর্বৃত্ত অত বড় বুকের পাটা যে আমাদের ভোট কেড়ে নেবে। গ্রামবাসী, এলাকাবাসী, পাড়া, সমস্ত নারী পুরুষ জোটবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে যদি আমরা রুখে দাঁড়াই, তাহলে দুর্বৃত্তরা দৌড়ে পালাবার সময় পাবে না, সুযোগ পাবে না। এই সিদ্ধান্ত নিয়ে আগামী যে বৃহত্তর রাজনৈতিক সংগ্রাম, 24-এর লোকসভার ভোট, সেই ভোটের লড়াইয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, নূতন প্রজন্ম অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আমরা আমার ভবিষ্যতের দিকে তাকিয়ে, সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা যদি এখনই রুখে না দাঁড়াই, তাহলে কিন্তু এই অন্যায়, অত্যাচার, অবিচার এবং মানুষের প্রতি যত রকমের অনৈতিক কার্যকলাপ, এগুলোকে প্রতিরোধ করা যাবে না। সেই লক্ষ্য নিয়েই আজকে আন্তর্জাতিক নারী দিবস থেকে আপনারা শপথ নেবেন। আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং এই এলাকার যারা সজ্জন, সুধী সজ্জন মণ্ডলী, ব্যবসায়ী বন্ধুরা আছেন, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আন্তর্জাতিক নারী দিবস জিন্দাবাদ। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন, আটা, সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।